আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, শিগগিরই অধ্যাদেশ জারি। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে মন্তব্য। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। এবং বিশ্বজুড়ে মা দিবস উদযাপন, বাংলাদেশে রত্নগর্ভা মায়েদের পদক প্রদান করে সন্তানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের একদিন পর এই অধ্যাদেশ জারি করা হলো। সংশোধিত আইনে বলা হয়েছে, সংগঠন তথা কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধের সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেয়ারও বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদ এই অনুমোদন দেয়। সোমবার সংশোধনটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। এছাড়াও এলডিসি কমিটির সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যাপক ইউনূস এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিত করতে জরুরি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আরেকটি বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নের সংশ্লিষ্টদের 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। মার্কেটের কি অবস্থা, গত 9 মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে, কোথায় কোথায় এখনও রিফর্ম চলমান আছে, সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলের কার্যক্রম নিষিদ্ধে সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সাথে বিচার বিভাগের সমালোচনার পাশাপাশি সংবিধান সংশোধন নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন বিশিষ্টজনেরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর সংস্কারে নাগরিক উদ্যোগে গঠন করা হয়েছে নাগরিক কোয়ালিশন। সংবিধান সংস্কারে 7টি প্রস্তাব উপস্থাপন করেছেন সংগঠনের সদস্যরা।
সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার ও প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর, নারীদের সরাসরি নির্বাচন, সংবিধানে জুলাই সনদের সংযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করা হয়। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের 7টি যে প্রস্তাব আছে সেই প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। প্রস্তাবের উপর মতামত জানান বক্তারা। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। এত ক্ষমতা প্রধান বিচারপতি, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে একা। বিএনপি ক্ষমতা এসে কি করবে, আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না। যে রক্তের উপর দাঁড়িয়ে ধাক্কা তৈরি হয়েছে সেটাকে আমরা সালাম জানাই। কারণ বাংলাদেশ ওই জায়গা থেকে সত্যি নতুন যাত্রা করতে পারবে যদি আমরা ওই উপলব্ধির জায়গাগুলোকে আমাদের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যথার্থভাবে সঞ্চার করতে পারি। কোন জায়গাগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলো চিহ্নিত করা দরকার। কিছু কিছু অংশে চিহ্নিত হয়েছে, কিছু কিছু বিষয়ে একমত আছে, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কেও কথা বলেন তারা। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি। আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারব। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দ্রুত বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে মিটিং মিছিল করে রাস্তা বন্ধ করলে মানুষের কষ্ট হয়। জনগণ চায় টেবিলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিশ্চুপ থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। রাহুল রায়ের রিপোর্ট। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। পরদিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রায়ও অংশ নেন বিএনপি নেতারা। শোভাযাত্রার আগে বক্তব্য রাখেন তারা। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে, আর সবথেকে বড় সন্দেহ করতে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। লক্ষ্মীপুরে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও কথা বলেন বিভিন্ন ইস্যুতে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা। কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলো দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করবো, মিটিং করবো, গাড়ি আটকামু, মানুষের কষ্ট হবে। এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করে শেষ করেন। বিএনপি নেতারা বলেছেন, দ্রুত নির্বাচনেই নানা সমস্যার সমাধান সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনের নেতারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির গ্রেফতারের ঘটনাকে নাটক হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আওয়ামী লীগকে কয়েকজন উপদেষ্টা পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠনের দাবি জানান তারা। শাকের আদনানের রিপোর্ট।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। সংগঠনের নেতারা অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানানোর পাশাপাশি জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন সংগঠনের নেতারা। আইভিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে, আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর অ্যাক্টিং। পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইভি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে সোমবার দুপুর 12টায় নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে গণ অধিকার পরিষদের। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে গণমাধ্যমকে তিনি এই কথা জানান। সিইসি বলেন, বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। ট্রাইব্যুনালে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। ঢাকা রেঞ্জ এরিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কোনো কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের অনলাইন অথবা অফলাইন যে কোনো কার্যক্রম নজরদারি করবে পুলিশ। এছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতায় রাজধানী সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজির সংবাদ সম্মেলন। কথা বলেন জুলাই আগস্টে কিছু পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ, পুলিশকে ঢেলে সাজানো, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ দমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন বিষয়ে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে, তারাই নিষিদ্ধ। ডিআইজি সংবাদ সম্মেলনে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপস চালু করার কথা জানানো হয়। এই অ্যাপের মাধ্যমে যে কোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। গোপন থাকবে তথ্যদাতার নাম। অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ 5 ডাকাত সদস্য গ্রেপ্তারের বিষয়ে অন্য এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলে গোয়েন্দা পুলিশ। যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। দাবি পূরণ পর্যন্ত কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা। যাযাবর মিন্টু রিপোর্ট।
18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন রংমিস্ত্রি ইমাম হাসান। সুচিকিৎসা ও পুনর্বাসন না পাওয়ায় শাহবাগে এসেছেন আহত জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে। আজকে আসে আমার দাবি আসলে এই জন্য আসলাম। এই জায়গায় বাতা চালু করে না, পুনর্বাসন চালু করে না, আবার চিকিৎসা চলো। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিয়েই বাড়ি ফেরার ঘোষণা আহত জুলাই যোদ্ধাদের। যতক্ষণ না পর্যন্ত লিখিতভাবে এই জুলাই সনদের ব্যাপারে আমরা পাবো, ততক্ষণ না পর্যন্ত আমাদের রাজপথে আমাদের আন্দোলন চলবে। আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক, জঙ্গি সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। 5 আগস্টের পরে যে আমরা এই জায়গায় রাজপথে বসা লাগবো আবার, এটা আমরা ভাবতে পারি নাই। সুরক্ষা আইনটা আমাদের খুব দরকার, আর আমাদের জুলাই ঘোষণাটা এটা আজকের ভিতরে দিলে ভালো হয়। সরকারের কাছে দাবি এই যারা এখন আহত আছেন তাদেরকে বাইরে পাঠানোর সুচিকিৎসা ব্যবস্থা করা হোক। জুলাইয়ের যে সনদটা যে এখনো দেওয়া হইতেছে না, সেটা আমরা না পাওয়া পর্যন্ত আমরা ছাড়বো না রাস্তা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা 3 দিন ধরে আন্দোলনের পর শনিবার দিবাগত রাত 3:30টার দিকে এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শাহবাগ ত্যাগ করেন। তবে শাহবাগ ছাড়েননি জুলাইয়ের আহতরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে ভারত পাকিস্তান পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দুদেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতির পর ভারতের শহরগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন। লায়লা নওশিনের রিপোর্ট। কয়েকদিনের উত্তেজনার পর শনিবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। এ নিয়ে নিরপেক্ষ স্থানে আলোচনা করতে দুই পক্ষের সম্মতির কথাও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অস্ত্রবিরতিতে দুই দেশ সম্মত হওয়ার পর আনন্দ মিছিল করে ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ, কিন্তু সে আনন্দ ক্ষণিকের জন্য হলেও ফিকে হয়ে যায়। শনিবার রাতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে পাকিস্তানের ড্রোন হামলার কথা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি জানান পাকিস্তানের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কথা। তবে ভারতের অভিযোগের পর সীমান্ত অঞ্চলে গোলাগুলির জন্য ভারতকে দায়ী করে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। এর আগে শনিবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানান ট্রাম্প। লায়লা নওশিন, চ্যানেল আই। সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলায় দেয়া হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জের 12 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি। সুনামগঞ্জ সংবাদদাতা জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটের 48 বিজিবির সীমানা শুরু হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা থেকে। এই উপজেলার বাঁশতলা, পেকরাপাড়া, বাগানবাড়িতে থাকা বিজিবি ক্যাম্পের ঠিক উল্টো দিকে ভারতীয় কর্তৃপক্ষ রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে। এ অবস্থায় বাংলাদেশিদের সীমান্তের কাছাকাছি যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে বিজিবি। বর্ডার মনে করেন প্রবেশ করাই নিষেধ। আগে তো মনে করেন গরু বাছুর লাগতে পারছি বর্ডারে, এটাও বিজিবি নিষেধ দিছে। আর বিয়াসব খুব হার্ড হয়েছে। চোরা কারবার একেবারেই নাই, এক হিসাবে বলতে গেলে যে পুরাটা এলাকায় এখন স্বাভাবিক আছে। ভারতের মেঘালয় রাজ্যের 3 জেলা পূর্ব জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জয়ন্তিয়া হিলসে কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তের 12 কিলোমিটার পড়েছে কারফিউয়ের আওতায়। কারফিউ জারি করা সীমান্ত এলাকা সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিজিবিকে। মসজিদের মাইকে মাইকে বিজিবি নিষেধ দিছে। এই নিষেধ দেওয়াতে আমরা খুবই আতঙ্ক আছি। বর্ডারে ঢুকাই যাইতেছে না বর্তমানে। বিজিবি থাকাতে আমরা একটু চলতে ফিরতে পারতেছি। বিজিবি এখানে অল টাইম টহল করতেছে। চোরাচালান রোধ ও বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলে জানালেন 28 বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদির। বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। আমাদের সীমান্তে
এই প্রায় 95 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে বিওপির প্রতিটি সদস্য এই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এই ব্যাপারে সচেতন। সীমান্ত সুরক্ষায় সব সময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিজিবি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। সন্তানদের সঠিকভাবে মানুষ ও প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে ৩৫ জনকে রত্নগর্ভা মা পদক দিয়েছে আজাদ প্রোডাক্টস। বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। এই সময় বিশিষ্টজনেরা বলেন, এই উদ্যোগ পৃথিবীর সকল মাকে অনুপ্রাণিত এবং সম্মানিত করারই নামান্তর। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। বিশ্ব মা দিবসে মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস। প্রতি বছরের মতো এবারও মায়েদের কাজের মূল্যায়ন করতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড 2023-24 প্রদান করা হয়েছে। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ ক্যাটাগরিতে 25 জন এবং বিশেষ ক্যাটাগরিতে 10 মায়ের হাতে তুলে দেয়া হয় রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড। আমার কাছে মাই সব মাই রত্নগর্ভা। মায়ের কোনো তুলনা বা মায়ের কোনো ভাগাভাগি হয় না যে এই মা রত্নগর্ভা না, সব মাই রত্নগর্ভা। আমার ছেলে মেয়ে 3 জনেই ডাক্তার। আমাদের কষ্ট সার্থক হয়েছে। 2 দশক ধরে সমাজের নানা ক্ষেত্রে রত্নগর্ভা মায়েদের স্বীকৃতি দিতে পেরে আনন্দিত আজাদ প্রোডাক্টস। মা তো একজন মহান শিল্পী, সেই শিল্পী সত্তার বাস্তবে রূপ দেন তার সন্তানদের মাঝে। সুসন্তান গড়ার ক্ষেত্রে মাই হচ্ছেন নিপুণ কারিগর। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, দেশ ও জাতি এগিয়ে নিতে প্রত্যেক মায়ের বড় ভূমিকা রয়েছে। যাদের মা নেই তারা জানে তারা এই সুখ থেকে বঞ্চিত হয়েছে। মা শব্দটি অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আপনি কাকে রত্নগর্ভা মা বলবেন? প্রত্যেকটি মাই তো রত্নগর্ভা। প্রতিটা মায়ের সন্তান শিক্ষিত হয়েছে বিধায় আজকে সারা পৃথিবী এই পর্যায়ে এসে। 2005 সালে এই আয়োজনে আমার মা রত্নগর্ভা মা হিসেবে সম্বর্ধিত হয়েছিলেন। আজকে আমার এটা খুবই আনন্দের, সৌভাগ্যের এবং এই কারণে আনন্দের যে আমার স্ত্রী আজকে এখানে আছেন, শাহানা সিরাজ। তিনি আজকে তার সন্তানদের জন্য রত্নগর্ভা মা হিসেবে সম্বর্ধিত হবেন। এটা আরেকটা আনন্দের ব্যাপার। আগামীতে আরও বড় পরিসরে মায়েদের সম্মাননা দিতে আশাবাদী আজাদ প্রোডাক্টস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে 12তম বারের মতো অনুষ্ঠিত হল গৌরবিনী মা 2025 সম্মাননা অনুষ্ঠান। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাহাত হোসেন। সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিষ্ঠিত 12 জন ব্যক্তিত্বের মাকে গৌরবিনী মা সম্মাননা প্রদান করা হয়। মায়েদের দেওয়া হয় ক্রেস্ট, মেডেল, স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ ও উপহার সামগ্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা জাহান। 2014 সাল থেকে সামাজিক উদ্যোগ হিসেবে এই সম্মাননা দেয়া হচ্ছে। এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ। তামিনা, ধন্যবাদ। দর্শক স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। সাফ অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের অরুণাচলে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 4 নিশ্চিত করে লাল সবুজের যুবদল। খেলার প্রথমার্ধে জোড়া গোলে এগিয়েছিল বাংলাদেশের আন্ডার-19। ম্যাচের 13 মিনিটে মোর্শেদ আলীর গোলে লিড নেওয়ার পর 28 মিনিটে সুমন শরণের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ জুনিয়র্স। দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করে ম্যাচে ফেরার আভাস দিলেও গোলের দেখা পায়নি ভুটানের ছেলেরা। উল্টো অতিরিক্ত সময়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে বাংলাদেশ যুবদল। সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে যেই আসুক তাদের নিয়ে আলাদা পরিকল্পনা করবেন কোচ গোলাম রব্বানী ছোটন। এটা আমার বিশ্বাস ছিল যে ছেলেরা আসলে এটা করতে পারবে এবং ছেলেরা তাদের
দেশপ্রেম থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলে 90 মিনিটস গেম ডমিনেট করেই খেলায় জয়লাভ করে। ইন্ডিয়া এবং নেপাল এবং শ্রীলঙ্কার ওই গ্রুপের ম্যাচগুলো আমরা দেখব, দেখে আমরা আমাদের পরিকল্পনা যে টিমগুলো আসবে আমরা পরিকল্পনা নির্ধারণ করব। এবার ক্রিকেটের আপডেট। পাকিস্তান সফর অনিশ্চিত হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ ঠিকঠাক খেলবে বাংলাদেশ দল। সূচিতে হবে না কোনো পরিবর্তন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, সামনে বিভিন্ন সিরিজ এবং এশিয়া কাপ, বিশ্বকাপ রয়েছে, এগুলোতে কার্যকর অলরাউন্ডারের খোঁজ করছে দল। আমাদের আসলে দেশের ক্রিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে 4টা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যা আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডারগুলোকে সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিক দিয়ে সবসময় সমস্যা হবে, এটা আপনারাও জানেন আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, ঋষাদ বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস আছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামই তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, এটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ হচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি হলেও এর আগেই তিনি সরে যাচ্ছেন। শোনা গেছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরছেন। নতুনভাবে সাবেক অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেটকে বোলিং কোচ হিসেবে পেতে বেশ এগিয়ে গেছে বিসিবির আলোচনা। গত বিপিএলে চিটংয়ের হেড কোচ হয়ে এসেছিলেন টেট, তখন থেকে চলছিল আলাপ আলোচনা। 3টি টেস্ট, 35টি ওয়ানডে এবং 21টি টি-20 ম্যাচ খেলা শন টেট পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। 2023 সালে অ্যালেন ডোনাল্ড চাকরি ছাড়ার পর আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচের দায়িত্ব দেয় বিসিবি। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তামিনার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, গৌতম বুদ্ধ শান্তি ও সুন্দরের প্রতীক। রাজধানীর বাসাবোতে বৌদ্ধ মহাবিহারের বুদ্ধ পূর্ণিমা তাৎপর্য এবং বৌদ্ধ ধর্ম ও মানবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, গত 50 বছরে দেশে হিংসা বিদ্বেষ লালন করা হয়েছে, যার ফলে 24-এর এই আন্দোলন সংগঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বুদ্ধ পূর্ণিমার পাশাপাশি প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির দাবি জানান। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধ প্রিয় মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান, বৌদ্ধ চিন্তাবিদ ও বুদ্ধিজীবী এবং দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ভিক্ষু ও সর্বস্তরের ভক্তপ্রাণ অংশ নেন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো, তবে সরকারের নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের 3 দিনের নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক 4র্থ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সরকারের সদিচ্ছা থাকলে 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব বলে মনে করেন জামায়াত আমির। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপর চাপাইয়ে দিতে পারি না, এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, সরকার সব পক্ষকে খুশি রাখতে চায় বলে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে আদালতের কাছে পাঠিয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 90% বিচারক আওয়ামী লীগের, তাই আওয়ামী লীগের বিপক্ষে রায় দেওয়ার মতো বিচারক নেই। এই সময় দ্রুত 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, অভিন্ন ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সাথে কাজ করতে চায় চীন। বাংলাদেশের আধুনিকায়নে চীন অবদান রাখতে পারে বলেও জানান তিনি। চীনের প্রতিবেশী কূটনীতি, সৌহার্দ্য, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা এবং অন্তর্ভুক্তি নীতির উপর প্রতিষ্ঠিত উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, গত মার্চে চীন সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস চীনা প্রেসিডেন্ট শির সাথে অনেক বিষয়ে একমত হয়েছেন। দুপক্ষই রাজনৈতিক আস্থা আরও গভীর করার এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এক্ষেত্রে সি চিনপিং দেশ প্রশাসন বইটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য রাখেন। Our Bangladesh friends will gain deeper insight into China's development path, governance philosophy, and guiding principles. This work provides useful reference for Bangladesh on its way to modernization. ব্যক্তিস্বার্থে বিজিএমইকে ব্যবহার না করার অঙ্গীকার করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নির্বাচনের একটি প্যানেল ফোরামের নেতৃবৃন্দ। বিজিএমই এর নির্বাচন উপলক্ষে রাজধানীর পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করেন ফোরামের প্রার্থীরা। ফোরামের প্যানেল লিডার রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান বাবু বলেছেন, নির্বাচন নিয়ে সরকার বা কোনো দলের পক্ষ থেকে চাপ নেই। বেশিরভাগ ভুয়া ভোটার বাদ পড়ায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের। নির্বাচনের ওপর প্যানেল সম্মিলিত পরিষদ 31 মে ঢাকা ও চট্টগ্রামে 1873 জন ভোটার 35টি পরিচালক পদের জন্য ভোট দেবেন। বিজিএমই এর ইতিহাসে আমাদের যে প্রতিপক্ষ সম্মিলিত পরিষদ, ওনারাই বেশিরভাগ সময় ছিলেন, কিন্তু ওনারা এগুলো বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই এটা আপনারা জানেন। আমরা একটা জিনিস এনশিওর করতে চাই, বিশেষ করে আমার পক্ষ থেকে, আমাদের বোর্ডের মেম্বাররা আমাদেরকে সমর্থন দিবেন। এই জন্য কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা বিজেপি বোর্ডে যাচ্ছি না, অতীতেও যাইনি। কোরবানি ঈদে লবণের সংকট হবে না বলে জানিয়েছেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। কক্সবাজারে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার লবণ উৎপাদন পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই কথা বলেন। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প সচিব আরও জানান, সরকার লবণ চাষিদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। লবণ চাষিদের আধুনিক লবণ চাষের প্রশিক্ষণ এবং আর্থিক প্রণোদনা প্রদান, চাষিদের হেলথ কার্ড প্রদান, লবণ চাষিদের ডেটাবেস তৈরি করবে। লবণ শিল্পের স্বার্থে একটি নীতিমালা তৈরি করা হবে বলে জানান তিনি। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। তেল আবিবে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে হাজারো বিক্ষোভকারী। তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে জিম্মিদের পরিবারের সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নিয়মিত সাপ্তাহিক সমাবেশে এই দাবি জানায়। একই সাথে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিও তুলে ধরা হয়। আল জাজিরার তথ্যমতে এখনও 59 জন ইসরায়েলি জিম্মি আছেন। এদের মধ্যে 35 জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে জিম্মিদের মুক্ত করতে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক। পরিচালনা করেছেন মোস্তফা খান শিহান, অভিনয় করেছেন রিয়া মনি এবং আরশ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে রয়েছে কৃষি সংবাদ।
ভোলায় এবছর অনুকূল আবহাওয়ায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। মাঠ জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। ধানের বাজার দর ভালো থাকায় আগ্রহ বেড়েছে কৃষকদের। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলায় ফসলের মাঠ জুড়ে এখন সোনালী ধান কাটার মহোৎসব চলছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আগের মতো শুধু হাতে নয়, আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চলছে ধান কাটা। এতে সময় ও শ্রমিকের মজুরি সাশ্রয় হচ্ছে কৃষকের। ৭৪ ধানটা করার পরে আমরা দেখলাম যে ৭৪ ধানটা সার শুদ্ধ কম লাগে, পোকামাকড়ের আক্রমণও কম, এটা মানও ভালো, ওষুধও কম লাগছে, সারিবদ্ধ রয়েছে, খরচা সব বেলি কম লাগছে ইনশাল্লাহ। ওষুধ হাইব্রিডও যদি লাগে 2 বার ৭৪ লাগছে আমার একবার জেন, বুঝছেন, আলামতে খুবই ভালো ফলন হয়েছে। ৭৪ ধানটা আমাদের জমিতে ভালো হয় এবং এটার চাল মোটা এবং জিঙ্ক সমৃদ্ধ। ধানের ফলন নিয়ে সন্তুষ্ট কৃষি বিভাগ। এই ভালো ধানটা যাতে আগামীতে সব কৃষক যারা বড় আবাদ করে তাদের মধ্যে ছড়িয়ে যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে তার সব রকম ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিভাগের পাশাপাশি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে। জিঙ্ক সমৃদ্ধ একটা ধান এবং এই ভোলাবাসী এই ধানটা খুব আপন করে নিয়েছে এবং এক্সটেন্সিভলি এবং ব্যাপকভাবে এটার চাষ এখানে হচ্ছে। এবছর জেলায় ৬২,৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার অধিকাংশ জমিতে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি ধান ৭৪। ইতোমধ্যেই ৬০% জমির ধান কাটা শেষ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। দেশের অর্থনীতির প্রাণ কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা তৈরিতে ১৯তম সাম্পান র্যালি হয়েছে। আয়োজকরা বলেছেন, নদী বাঁচাতে দুই পাড়ে দখল করা ২,০০০-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আপোষ নয়। চৌধুরী ফরিদের রিপোর্ট। কর্ণফুলী নদী রক্ষায় ৩ দিনের এই কর্মসূচিতে ব্যতিক্রমী সাম্পান র্যালি, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ৪ শতাধিক সাম্পান এতে অংশ নেয়। ঐতিহাসিক সাম্পান শোভাযাত্রা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এবার হলো এটা ১৯তম আয়োজন। র্যালিতে কর্ণফুলী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগান নিয়ে আমরা এই কর্ণফুলীকে বাঁচানোর জন্য আমরা এই যে সামাজিক আন্দোলন করে আসতেছি। এই কর্ণফুলীকে জীববৈচিত্র্যের যে একটা অভয়ারণ্য ছিল সেটাকে আরো এগিয়ে নেওয়া। জেরকুলত বাস করি আরা সাম্পান মাঝি কর্ণফুলী রক্ষাল্লাই জীবন গাইলাম বাজি। ২,১৮১টি স্থাপনা এগুলো যাতে উচ্ছেদ করা হয়। প্রতিনিয়ত নদী দখল দূষণের কারণে জীববৈচিত্র্য হুমকির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। আমি আশা করব এই আমাদের সামাজিক আন্দোলন সেটা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে আর আমাদের কর্ণফুলী যেন রক্ষা হয়। আওয়ামী লীগের দোসরা এই পারে সবগুলো অবৈধ স্থাপনা করেছে তাদের মাধ্যমে ব্যবসায়ীদেরকে নিয়ে। নদী দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, নদী দখলের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, অনেকগুলো উদ্দেশ্য একই সাথে সাধিত হচ্ছে এই সাম্পান র্যালির মাধ্যমে। ভিন্নধর্মী এই র্যালির আয়োজক চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, নদী ও খাল রক্ষা আন্দোলন এবং সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ময়মনসিংহে চলছে 5 দিনব্যাপী পাটজাত পণ্য মেলা। শিল্পাচার্য জয়নুল আবেদিনের পার্কের বৈশাখী মঞ্চে মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। পাট অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি পাটজাত পণ্যের 32টি স্টলে বাহারি ডিজাইনের হস্তশিল্প স্থান পেয়েছে। পলিথিন জাতীয় পণ্য পরিহারে জনগণকে সচেতন করতেই এই মেলার আয়োজন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে।
স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে। বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইলের কালীকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, ভলাকোট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া ও বনগোজ গ্রামের জামির খা। ৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঈশ্বরদীতে অন্তর মানব কল্যাণ সংস্থার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। উপজেলার দাসুরিয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং অন্তর মানব কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ইংল্যান্ডের ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ তারেক মনোয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পালিত হল দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও বিশ্ব অ্যাজমা দিবস ২০২৫। সকালে দ্য ডেন্টিস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই আয়োজন করে। আয়োজনে চেস্ট অ্যান্ড হার্ট রোগীদের চিকিৎসা সেবা এবং বক্ষব্যাধি বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা আলোচনা করেন। এই সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, ডাক্তার মোহাম্মদ সারোয়ার বারী, অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, শিগগিরই অধ্যাদেশ জারি। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে মন্তব্য। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। এবং বিশ্বজুড়ে মা দিবস উদযাপন, বাংলাদেশে রত্নগর্ভা মায়েদের পদক প্রদান করে সন্তানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদদের রিমান্ড